হাফেজ মোহাম্মদ আলহাজ উদ্দিন। ওনার বাড়ি ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার আসিম ইউনিয়নে। উনি মূলত মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা পাঠাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন। উনি একটা সময় মাদ্রাসায় লেখাপড়াও করেছেন, যার কারণে মাদ্রাসা কেন্দ্রিক ঘটনার প্রতি ওনার একটা আগ্রহ কাজ করে। অনেক লিসেনাররাও কিন্তু মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা শুনতে চান। তো তাদের জন্য বলবো যে আমাদের হাফেজ আলহাজ উদ্দিন ভাই হতে পারেন এক অন্যতম ব্যক্তি যিনি মাদ্রাসা কেন্দ্রিক ঘটনাই বেশি পাঠাবেন বলে আমাদেরকেও বলেছেন। আজকে যে ঘটনাটি শেয়ার করব এই ঘটনাটিও মাদ্রাসা কেন্দ্রিক। এই ঘটনার দুটি পার্ট রয়েছে। প্রথম অংশে ছোট্ট একটি মাদ্রাসা কেন্দ্রিক ঘটনা রয়েছে, আর ওই অংশটার পরেই আমরা মূল অংশে চলে যাব, মানে ঘটনার মূল অংশে। তো চলুন সেই ছোট্ট অংশ দিয়ে শুরু করি। 2024 সালে একদিন ওনারা যথাসময় মাদ্রাসার ক্লাসে বসেছেন। তো সকালবেলা ক্লাসে মাঝে মাঝে কিন্তু যারা শিক্ষকরা আছেন, ওস্তাদরা রয়েছেন, বাচ্চাদের বা স্টুডেন্টদের মন ফ্রেশ রাখতে কিছু কিছু ঘটনা বলে থাকেন। অনেক সকালবেলা ঘুম থেকে ওঠার কারণে একটা সময় এসে একটি ঘুমের বা একটা ঝিমুনি ভাব চলে আসে। তখন চাঙ্গা রাখতেই মূলত স্টুডেন্টদেরকে বিভিন্ন ধরনের গল্প শুনিয়ে থাকেন ওস্তাদরা, যাতে করে স্টুডেন্টদের ওই ঝিমুনি ভাবটা কেটে যায়। তো মাঝে মাঝে কিন্তু এটা করে থাকেন হুজুর। তো ওইরকম একটা ছোট্ট ঘটনা শেয়ার করেন, সেই ঘটনাটি এখন উপস্থাপন করছি। তো এই ঘটনাটি চট্টগ্রামের বেশ বড় একটি মাদ্রাসার ঘটনা। মাদ্রাসার নামটি বলা যাচ্ছে না সঙ্গত কারণে। তো ওই সময় ওই মাদ্রাসায় ছোট ছোট অনেকগুলো রুম ছিল। প্রত্যেকটা রুমে 4 জন করে ছাত্র ঘুমাতো। আর যেখানে ক্লাস হতো সেটা হচ্ছে বিশাল বড় একটা হল রুম। সেখানে সব ছাত্র একসাথে ক্লাস করত। তো আমরা দেখি অধিকাংশ মাদ্রাসা যেগুলো সাধারণত হাফেজি মাদ্রাসা হয়, এই মাদ্রাসাগুলোতে দেখা যায় যে পড়ার জায়গা, ঘুমানোর জায়গা অধিকাংশ ক্ষেত্রে একই রকম, মানে একই জায়গায় হয়ে থাকে। আলাদা আলাদা জায়গা খুব কম হয়, কারণ হচ্ছে জায়গার সংকুলান খুব একটা হয় না এই কারণে। আর যেখানে পর্যাপ্ত জায়গা রয়েছে সেখানে পড়ার জায়গা, ঘুমানোর জায়গা, খাবার জায়গা এগুলো আলাদা আলাদা কিন্তু রয়েছে। তবে সেই সংখ্যাটা খুবই কম বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। অল্প কিছু মাদ্রাসায় এই ফ্যাসিলিটিস গুলো রয়েছে। তো ওই মাদ্রাসায় আগে থেকেই বেশ অনেক জায়গা ছিল আর কি। এই জন্য বাচ্চাদের বা স্টুডেন্টদের থাকার জন্য এক একটা রুম, এক এক রুমে 4 জন করে থাকতো, পড়ার জন্য আলাদা রুম। ওখানে আবার একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে যখন মাদ্রাসায় ভর্তির সুযোগ আসতো, এখানে একটু বলে রাখা ভালো যে আমাদের দেশে স্কুল কলেজগুলোতে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাস থেকে ভর্তি শুরু হয়, বিশেষ করে স্কুলে। কিন্তু মাদ্রাসাগুলোতে এটার কিন্তু ব্যতিক্রম। আরবি মাসের সাথে তাল মিলিয়ে ভর্তি কার্যক্রম শুরু হয়। এই জন্য শাওয়াল মাসে ভর্তি কার্যক্রম শুরু হয়, মানে রমজানের পর ঈদ আসে, ঈদের পরে মাদ্রাসা খুললে তখন ভর্তি কার্যক্রম শুরু হয়। এখন অবশ্য বেশ কিছুটা চেঞ্জ আসছে বিভিন্ন জায়গায়, কারণ হচ্ছে মাদ্রাসার বাচ্চারা তারা মাদ্রাসার পড়ার অংশ বা ওই বছরে তাদের পড়া শেষ করে যখন জেনারেল লাইনে লেখাপড়া করতে যাবে তখন দেখা যাচ্ছে যে জানুয়ারি মাস পর্যন্ত ওয়েট করতে হয়। তো এটা একটা বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়। এই জন্য অনেক উস্তাদরাই এটা একটা সমন্বয় করার চেষ্টা করছে। তো যেহেতু শাওয়াল মাস থেকে ভর্তি কার্যক্রম শুরু হয় আর কি, তখন ওখানে একটা নিয়ম ছিল, সেটা হচ্ছে যে একটা রুমে এলোমেলো ভাবে ভর্তি ফর্মগুলো সাজানো থাকতো। যারা ভর্তি হবে তারা ওই রুমে ঢুকতো। ওই রুমের দরজা আবার 2টা, একটা দরজা দিয়ে ঢুকে আর একটা দরজা দিয়ে বের হতে হতো। আর ঢুকার পর তাদের ইচ্ছা মতো একটা ফর্ম নিয়ে অন্য দরজা দিয়ে বের হয়ে চলে যেতে হবে। আর যেই ফর্মটা নেওয়া হবে ওই ফর্মের সাথেই তাদের কোন রুমে থাকতে হবে, তাদের সিট নাম্বার কত হবে, রুম নাম্বার কত হবে, এই বিষয়টা সংযুক্ত থাকতো। কিন্তু এটা আগে থেকে বোঝার কোনো উপায় থাকতো না যে কে কোন রুমে পড়বে। মানে আগে থেকে বলে যে আমরা 4 জন এই রুমে থাকবো, 2 জন এই রুমে থাকবো, এরকম আসলে সুযোগ নাই। এটা লটারির মতো আর কি। এখানে লবিং করা বা পছন্দ মতো নেওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা যাকে যেখানে কবুল করবেন ওভাবেই আর কি। তো এভাবেই কিন্তু ভর্তি হতো এবং যার যেখানে সিট পড়তো সবাই ওইখানেই থাকতো আর কি। এটা ওই সময় ওই মাদ্রাসার নিয়ম, যদিও বা এখন নাকি সেই নিয়ম আর নাই। তো যাই হোক, এভাবে
ভর্তি হয়ে যায় আর কি ওই বছরের মতো। আর মাদ্রাসার হুজুররা ওনারা গভীর রাত্রে মাদ্রাসার স্টুডেন্টদের খোঁজ খবর নিতেন, কারো কোনো সমস্যা হলো কিনা, হাঁটাহাঁটি করতেন। অনেক সময় রাত বিরেতেও বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, কেউ অসুস্থ হয়ে যেতে পারে, এই জন্য ডিউটি থাকতো যে আজকে এই দুইজন হুজুর রাতের বেলা কিছুটা সময় ওনারা একটু পায়চারি করবেন, একটু ডিউটি দেবেন। এটা একটা রেগুলার রোস্টার ডিউটির মতো ওনারা নিজেদের মধ্যে এটা সমন্বয় করে নিতেন আর কি। তো একজন হুজুর উনি এক রাত্রে ওনার ডিউটি পড়ে, তো উনি ঘুরে ঘুরে দেখছিলেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। অনেক সময় দেখা যাচ্ছে যে কখনো কখনো কেউ না ঘুমিয়ে গল্প গুজব করছে, তখন তাদেরকে বলে দেন যে ঘুমিয়ে যাও, কারণ অনেক সকালবেলা উঠতে হবে। এটা একটা আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে এই জন্য আর কি। তো উনি ঘোরাঘুরি করছেন, ঘোরাঘুরি করতে করতে একটি রুম থেকে মিটমিট আলো বের হচ্ছে, এটা দেখতে পাচ্ছেন। এটা লাইটের আলো না, লাইটের আলো হলে তো পুরো রুমে আলোকিত অবস্থা থাকবে আর কি, মনে হচ্ছে হয়তো বা হালকা কোনো আলো জ্বালিয়ে রাখা হয়েছে আর কি, এরকম কিছু। তো হুজুর চিন্তা করেন কি ব্যাপার, এই রুমের স্টুডেন্টরা এখনো ঘুমায় নাই, করেটা কি। তো উনি তখন আস্তে করে ওই রুমের কাছে এসেছেন, জানালাটা আলতো করে খোলা ছিল। তো উনি ওই জানালা দিয়ে যখনই তাকিয়েছেন, উনি একটা বিষয় দেখে আটকে ওঠেন, খুব ভয় পান। হুজুর দেখতে পান প্রত্যেকটা রুমে তো 4 জন করে স্টুডেন্ট থাকে, ওই রুমে 4টা সাপ বসে আছে এবং ওদের মাথায় কোনো একটা বস্তু রাখা আছে, সেটা থেকে আলো বের হয়ে মিটমিট করে জ্বলছে এবং ওই মিটমিট করা আলো থেকেই পুরো রুম অনেকটাই আলোকিত হয়ে গিয়েছে। আর এই 4টি সাপ খেলা করছে নিজেদের মধ্যে। এই দৃশ্য দেখার পর হুজুর আর কোনো শব্দ না করে আস্তে করে ওখান থেকে চলে আসেন। তবে ওই রুম নাম্বারটা কত ছিল এটা উনি খেয়াল করে এসেছেন। উনি ওই সময় আর কাউকে ডাকেন নাই, চুপচাপ উনি গিয়ে নিজের কক্ষে শুয়ে পড়েছেন। সকালবেলা যখন সব স্টুডেন্টরা ক্লাস করতে এসেছে, তখন উনি ওই রুম নাম্বার ধরে বলেন যে অমুক রুমের যে 4 জন থাকো তোমরা একটু আমার কাছে আসো। ওই 4 জন স্টুডেন্ট যখন ওই হুজুরের কাছে এসেছেন, তখন হুজুর ওই 4 জনকে নিয়ে একটা আলাদা জায়গায় চলে যান। খুব গোপনীয়তার সাথে সেই 4 জন জিন ছাত্রকে হুজুর বলেন, দেখো বাবারা, আমি কাল রাতে তোমাদের রুমের কাছে গেছিলাম, তোমাদের পরিচয় আমি জেনে গেছি। তোমরা তো জিন জাতি আর আমরা মানুষ, মাদ্রাসায় পড়তে আসছো আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা, কিন্তু আমি তোমাদের এই বিষয়টা গোপন রাখবো। তোমাদেরও কিন্তু দায়িত্ব রয়েছে তোমাদের নিজেদের এই বিষয়টা গোপন রাখা। তোমরা যেভাবে সাপ হয়ে রুমের মধ্যে আলো করে খেলাধুলা করছিলা, যদি অন্য কোনো স্টুডেন্টরা দেখতো, চিৎকার চেঁচামেচি করে কি একটা হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিত, ওরা ভয় পেত, মাদ্রাসার স্টুডেন্টদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যেত। তো তোমরা যে এভাবে ওই অবস্থায় ছিলা, এটা কি ঠিক করেছো? তখন ওই 4 জন খুব লজ্জিত হয় এবং হুজুরের কাছে ক্ষমা চান এবং বলেন যে আসলে আমাদের তো ভুল হয়ে গেছে, আমাদের তো আসলে বেশি বয়স না, খেলাধুলা করার বয়স, আমরা আসলে বুঝতে পারি নাই, চিন্তা করেছি সবাই ঘুমিয়ে পড়েছে, এই কারণে আমরা একটু ভিন্ন রূপে খেলাধুলা করছিলাম। আর আমরা বিভিন্ন সময় এইভাবেই খেলাধুলা করি, কিন্তু আপনাকে কথা দিচ্ছি এরপরে আমাদের কোনো আচরণ দ্বারাই কেউ বুঝতে পারবে না যে আমরা মানুষ নই, এটা আপনাকে কথা দিচ্ছি। তো হুজুর বলেন যে ঠিক আছে, আমিও তোমাদেরকে কথা দিচ্ছি, তোমাদের এই বিষয়টা আমি গোপন রাখবো যতদিন পর্যন্ত তোমরা এই মাদ্রাসায় থাকবা, আর তোমাদের নাম তো কখনোই বলবো না। তো এরপরে কিন্তু ওরা লেখাপড়া শেষ করে ভিন্ন ভিন্ন জায়গায় চলে যায়। হুজুর এই বিষয়টা উদাহরণ হিসেবে বললেও ওই স্টুডেন্টদের নাম উনি কখনোই প্রকাশ করেন নাই যে এরা আসলে কারা ছিল, কারণ উনিও ওয়াদাবদ্ধ ছিলেন যে তাদের নাম কখনো বলবেন না। যদিও বা তাদের নাম বলা যাবে না, এটা নিয়ে কিন্তু ওই 4 জন জিন ছাত্র হুজুরকে কোনো শর্ত দেননি। হুজুর নিজে থেকেই নিজের দায়িত্ব মনে করেই ওই 4 জন জিন ছাত্রের নাম কখনোই প্রকাশ করেন নাই। এমনও হতে পারে যে আজও ওই 4 জন জিন ছাত্রের ছাত্র ভাই যারা আছেন, তাদের সহপাঠী, তারা আজও জানেন যে তারা মানুষই ছিল। তো যাই হোক, এটা ছিল ছোট্ট একটা ঘটনা। এবার আসেন মূল ঘটনাতে চলে যাব। এই ঘটনাটি এই আলহাজ উদ্দিন ভাই উনি নিজেই প্রত্যক্ষ করেছেন।
ঘটনাটি খুব বেশি দিন আগের না, 2017 সালের। তখন উনি ঢাকার উত্তরাতে একটা মাদ্রাসায় লেখাপড়া করেন। তো মাদ্রাসাটি কি এখনো চালু আছে। উনি মাদ্রাসার নাম এবং সম্পূর্ণ ঠিকানা আমাদেরকে বললেও সঙ্গত কারণে বলছি না, তবে শুধু এতটুকু বলছি, এটি উত্তরা 4 নম্বর সেক্টরের একটি মাদ্রাসা। রোড নাম্বার, মাদ্রাসার নাম সবই উনি বলেছেন, এটা আমরা এখন বলতে চাচ্ছি না। তো আসুন ঘটনায় চলে যাই। মাদ্রাসার বড় হুজুরের দুটি মাদ্রাসা ছিল, একটি হচ্ছে ছেলেদের মাদ্রাসা, আরেকটি হচ্ছে মেয়েদের মাদ্রাসা। তো প্রত্যেক দিনের মতো ওনারা ছেলেরা নিয়ম অনুযায়ী সবাই মাগরিবের পর ক্লাস করছিলেন। তো ক্লাস চলাকালীন বড় হুজুর আসেন ওনাদের ক্লাসে, এবং ক্লাসে এসে ওনাদের সবার পড়া থামিয়ে হুজুর এই আলহাজ উদ্দিন ভাই সহ আরো 5 জন ছাত্রকে হুজুরের কাছে ডাকেন। তো ওনারা মোট 6 জন মিলে যখন হুজুরের কাছে গিয়েছেন, তখন হুজুর ওনাদের উদ্দেশ্য করে বলছেন যে তোমরা 6 জন আমার সাথে দ্রুত ওই মহিলা মাদ্রাসায় চলো, একটা কাজ আছে। সাধারণত এভাবে কখনো উনি ডাকেন না, এই সময়টাতে নিশ্চয়ই জরুরি কোনো কাজ আছে, এই জন্য নিয়ে যাচ্ছেন। তো ওনারা বড় হুজুরের কথা শুনে হুজুরের সাথে চলে গিয়েছেন ওই মহিলা মাদ্রাসায়। একদম কাছাকাছি ছিল, খুব বেশি দূরে না। তো ওই মহিলা মাদ্রাসায় যাওয়ার পর ওনারা যখন ওই মাদ্রাসার অফিস রুমে ঢুকেছেন, ওখানে সবারই এন্ট্রি ছিল, ওই জায়গাতে সবাই যেতে পারতেন। এরপরে একটা নির্দিষ্ট জায়গায় ওখানে কোনো পুরুষ সদস্যরা ঢুকতে পারতেন না। তো যখন ওই অফিস রুমে ঢুকেছেন, তখন দেখা যাচ্ছে যে ওখানে বেশ কয়েকজন হুজুর বসে আছেন, এবং ওই মহিলা মাদ্রাসার যে বিল্ডিং এর মালিক উনিও বসে আছেন। এই 6 জন স্টুডেন্ট যারা গিয়েছেন, তখন তারা কিন্তু বোঝে নাই আসলে তাদেরকে কেন আনা হয়েছে। তো ওনারা অফিস রুমে গিয়ে দেখতে পেলেন যে সবাই একদম চুপ করে বসে আছে, মনে হচ্ছে সবাই খুব চিন্তিত। তো সেখানে যাওয়ার পর একজন হুজুর, মানে ওখানে যে হুজুরা বসেছেন তার মধ্যে থেকে একজন হুজুর বড় হুজুরকে ইশারা দিয়ে কিছু একটা আনতে বললেন। সেই হুজুরের ইশারা শুনে বড় হুজুর চলে যান অন্য একটি রুমে, আর অল্প কিছু সময়ের মধ্যে হাতে করে 3টি কাচের বোতল নিয়ে ফেরত আসেন। তখনও কিন্তু এই 6 জন স্টুডেন্ট কিছুই বুঝতে পারছে না যে আসলে হচ্ছেটা কি। তো বড় হুজুর বোতলগুলো নিয়ে এসে সেই হুজুরের হাতে দেন। বোতলগুলোর একটু বিবরণ আমরা দেই। বোতলগুলো ছিল কাচের, আর প্রত্যেকটি বোতলের ভেতর একটি করে পেরেক ঢোকানো ছিল, আর বোতলগুলোর মুখ একটি লাল কাপড় দিয়ে খুবই শক্ত করে বাঁধা ছিল। বোতলগুলো যেহেতু পরবর্তীতে ওনাদের হাতে এসেছিল, তাই বোতলগুলো খুব ভালো করে দেখতে পেরেছিলেন এই আলহাজউদ্দিন ভাই সহ আরো 5 জন। তো সেই বোতলগুলো হাতে নিয়ে সেই হুজুর তার সামনে রাখেন, এবং এই আলহাজউদ্দিন ভাই সহ আরো যে 5 জন, মানে যে 6 জন, এই 6 জনকে হুজুরের কাছে আসতে বলেন। তো ওরা যখন হুজুরের কাছে বসেছেন, তখন হুজুর ওনাদেরকে বলেন, শোনো, এখানে 3টি বোতল আছে, আর তোমরা 6 জন মানুষ আছো, আর এই যে বিল্ডিংটি দেখছো এখানে 4টি কোণা রয়েছে। তোমরা 2 জন করে একটি বোতল নিয়ে বাড়ির 3 কোণায় যাবা। বাড়ির পেছনের 2 কোণায় আর সামনের পূর্ব দিকের কোণায় যাবা। সেখানে গিয়ে তোমরা একজন আজান দিবা, আর অপরজন আজান দেবার সাথে সাথেই মাটিতে গর্ত খুঁড়তে শুরু করবা। আজান শেষ হবার আগেই মাটির আধ হাত নিচে বোতলটি একদম পুঁতে ফেলবা। আর মনে রাখবা, আজান শেষ হবার আগেই বোতলগুলো মাটির নিচে পুঁতে ফেলতে হবে, তা না হলে কিন্তু আমরা সবাই মিলে বিপদে পড়ে যাব। আর বোতলগুলো পুঁতে ফেলার পর সবাই শুধু সামনের দিকে তাকিয়ে এই অফিস রুমে চলে আসবা, আর ভুলেও পেছনের বা এদিক সেদিক তাকাবা না। তো এরপর হুজুর ওনাদেরকে 2 জন করে ভাগ করে দেন, আর বিল্ডিং এর কোন কোনায় কে যাবে সেটাও উনি বলে দেন, এবং কে আজান দেবে সেটাও নির্দিষ্ট করে দেন। কে মাটির নিচে বোতল পুঁতে ফেলার কাজ করবে, কে গর্ত করবে, এটাও খুব ভালো করে নির্দিষ্ট করে দেন যে এই কাজ করবে। তো সবকিছু সুন্দরভাবে পরিকল্পনা করা হয়। হুজুর ওনাদের সকলকে আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করে নিতে বলেন। এবার আরো বেশ কিছু উপদেশ তাদেরকে দেন, এবং আবারও খুব শক্ত করে বলে দেন যে আজান শেষ হবার আগেই যেন বোতলগুলো মাটির নিচে পুঁতে ফেলা হয়, এর জন্য ব্যতিক্রম না হয়, কোন ধরনের ভুল যেন না হয়। একজনের ভুল হলে সমগ্র কাজটাই একদম বিফলে চলে যাবে, আর একবার বিফলে চলে গেলে বড় ধরনের বিপদ হবে। এরপর ওনারা 6 জন চলে গিয়েছেন সেই বিল্ডিং এর 3 কোণায়, আর 6 জন মিলেই আলহামদুলিল্লাহ কাজটা খুব ভালো করেই ওনারা হুজুরের যে নির্দেশনা ছিল সেই অনুযায়ী শেষ করতে পেরেছেন। ঘটনাটি কিন্তু এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু না, ঘটনা মাত্র শুরু। ওনারা 6 জন মিলে যখন সফলভাবে কাজটি শেষ করে চলে এসেছেন, সবাই যেন একটা শান্তির নিঃশ্বাস নিল।
আর সবাই এক বাক্যে বলে উঠলো আলহামদুলিল্লাহ, যাক এবার বিপদ মুক্ত। কিন্তু আসলে ওনারা তখনও বুঝতে পারেন নাই কিসের বিপদ আর কিসের মুক্তি। তখন বড় হুজুর ওনাদের সবাইকে ঘটনা খুলে বলেন এবং বলেন যে এই যে দেখো, যে তোমাদেরকে আগে থেকে ঘটনাটা বলি নাই, বললে তোমরা ভয় পেতে, এই জন্যই তোমাদেরকে বলা হয়নি। তোমরা কি জানো যে তোমরা যে বোতলগুলো মাটির নিচে পুঁতে দিয়ে আসলা, এই বোতলগুলো আসলে কিসের বোতল, কেনই বা এগুলো মাটির নিচে পুঁতে দেওয়া হলো? এই যে মাদ্রাসার বিল্ডিংটি দেখছো, এটা অনেক পুরনো একটা বিল্ডিং। এখানে এই মাদ্রাসা দেবার আগে এই বিল্ডিং এ অনেক কিছুই ঘটেছে। আগে এখানে মাদ্রাসা চালু করার আগেই বিল্ডিং এর একটি রুম অনেকদিন ধরেই খালি ছিল। এই রুমে যেই ফ্যামিলি আসতো না কেন, কেউ বেশি দিন টিকতে পারেনি। কয়েকদিন থাকার পরে সবাই এই রুম, অর্থাৎ শুধু রুম না, এই বাসায় ছেড়ে দিয়ে পালাতো। কিন্তু এই রুমে খুব বেশি সমস্যা হতো। তো এইসব ঘটনা হবার পর এই বিল্ডিং এর মালিক এক পর্যায়ে এই রুমটিকে স্থায়ীভাবে তালাবদ্ধ করে দেন। আমরা যখন এই বিল্ডিং এ মাদ্রাসা চালু করি তখন আমাদের ছাত্রীর সংখ্যা ছিল কম, তাই এই রুমের প্রয়োজনও ছিল না। যখন ছাত্রীর সংখ্যা বাড়ছিল তখন আমরা নতুন করে আরো রুম ভাড়া নেওয়া শুরু করি এই বিল্ডিং এরই, অর্থাৎ একটা পর্যায়ে পুরো বিল্ডিংটাই আমাদের প্রয়োজন হয়ে পড়ে। এই বাসাটা ছিল দুতলা, মানে দুতলা বিশিষ্ট একটি বিল্ডিং। পুরো বাসাটা যখন আমরা ভাড়া নেই তখন বাড়ির মালিক আমাদের ওই বন্ধ রুমটির কথা বলেন যে এখানে কি কি সমস্যা হয়, এবং এই রুমটি খুলতে আমাদেরকে খুব ভালোভাবে মানা করে দেন। আমরাও বাসার মালিকের কথা অনুযায়ী সেই বন্ধ রুমটি বাদে অন্য রুমগুলো ব্যবহার করি। এইভাবেই চলতে থাকে সময়। কয়েকদিন পর এক পর্যায়ে আমরা সেই মালিককে সেই বন্ধ রুমটি খুলে দেওয়ার জন্য অনুরোধ করি এবং বলি যে এই রুমটি আমরা শুধু রান্না করা খাবারগুলো এখানে রাখবো আর মাদ্রাসার কিছু মালপত্রগুলো রাখার কাজে ব্যবহার করবো, এখানে কেউ থাকবে না। কিন্তু মালিক সেই রুমটি খুলে দিতে রাজি হন না। আমাদের জোরাজুরিতে মালিক এক পর্যায়ে রাজি হন বটে, তবে কিছু শর্ত দিয়ে দেন, যেমন এই রুমে যদি কারো কোনো সমস্যা হয় তার জন্য এই মালিককে দায়ী করা যাবে না, তার সকল দায়িত্ব এই মাদ্রাসা কর্তৃপক্ষের, এবং তাকে কোনোভাবেই কোনো অভিযোগে অভিযুক্ত করা যাবে না। মালিকের কথা আমরা মেনে নেই, তো সেই রুমটি খুলেও দেওয়া হয়। তখন আমরা সেই রুমটি ব্যবহার করার আগে আমাদের আমল অনুযায়ী রুমটি বন্ধ করি, যাতে করে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। আর রুমের ব্যাপারে যেহেতু আমরা আগে থেকেই জেনে ফেলেছি, এই জন্যই আমরা রুকিয়া করে রুমটি বন্ধ করে দিই। রুমটি আমরা ভালোভাবেই কোনো সমস্যা ছাড়াই ব্যবহার করছিলাম। কয়েকদিন পর কিছু সমস্যা দেখা দিল, যেমন হঠাৎ করেই রান্না করা খাবার উধাও হয়ে যেত। রুমের ভেতরের জিনিসগুলো পলট পালট হয়ে থাকতো। মাঝে মাঝে মনে হতো সেই ভয়ানক রুমের মধ্যে কোনো ফ্যামিলি রয়েছে, যেমন বাচ্চার কান্না, পুরুষ মহিলার কথা বলার আওয়াজ। এই সমস্ত ঘটনা হরহামেশাই ঘটতে থাকে। আবার যদি রুমটি খোলা অবস্থায় থাকে তখন কিন্তু কোনো শব্দ হয় না, শুধু রুমটা বন্ধ অবস্থায় এর ভিতরে বাচ্চা এবং পুরুষ মহিলার কথাবার্তার আওয়াজ আসতো। একদিন আসরের পর, অর্থাৎ বিকেল বেলা, একজন ছাত্রী যায় ওই রুমে, অর্থাৎ ওই যেখানে রান্না করা জিনিসগুলো ছিল। তখন ওই ছাত্রীর উপর ভর করে এক জিন। ওই ছাত্রী রান্নাঘরের সমস্ত কিছু একদম উলট পালট করে ফেলে, সামনে যা পাচ্ছিল সবকিছু ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল। রান্নাঘরের এমন ভাঙচুরের শব্দ শুনে মাদ্রাসার মহিলা শিক্ষিকা এবং আরো ছাত্রীরা ওই রুমে গিয়ে যখন দেখে এই অবস্থা, তখন সবাই খুব ভয় পেয়ে যায়। সবাই মিলে তাকে ধরে ওই রুম থেকে বাইরে নিয়ে আসে। তারপরে আমাকে এইসব ঘটনা শোনানো হয়। এইসব ঘটনা শুনে আমি খুব ভয় পেয়ে যাই। এমনিতেই ছিল নতুন মাদ্রাসা, তার উপর আবার এই ঘটনা, এই খবর যদি বাইরে ছড়িয়ে পড়ে তাহলে তো মাদ্রাসার একটা বদনাম হয়ে যাবে। মাদ্রাসার ছাত্রছাত্রী আর বিশেষ করে এটা যেহেতু মহিলা মাদ্রাসার ছাত্রী আর ভর্তি হবে না। তাই তখনকার মতো পরিবেশ কিছুটা ঠান্ডা করার চেষ্টা করি। তাই আজকে আমার এই কবিরাজ বন্ধু তাকে নিয়ে আসি এই মাদ্রাসায়, আর তোমাদের সাহায্য নিয়ে পুরো বাড়িটা বন্ধ করি। একটি কথা বলে রাখি, ওই রুমের ব্যাপারটা গোটা কয়েকজন বাদে আর কেউ কিন্তু জানতো না, সুতরাং তোমরা এই জিনিসগুলো আপাতত কাউকে বলো না। তো এটা কিন্তু এই পর্যন্তই ছিল। প্রিয় লিসেনার্স, হুজুর এভাবেই তাদেরকে একটা বর্ণনা দিয়ে দেন। ঘটনা কিন্তু শেষ হয়নি। বাড়ি বন্ধ করার পর কিছুদিন সবকিছু স্বাভাবিক ছিল, কোনো সমস্যা হচ্ছিল না। কয়েক সপ্তাহ পর ওই বিল্ডিং এর কাছ দিয়ে মাটির নিচ দিয়ে কিছু লাইন বসানোর, মানে বিশেষ করে পাইপ বসানোর কাজ শুরু করা হয়।
সিটি কর্পোরেশন থেকে। তো ওই লাইন বসানোর কাজ যখন শুরু করা হয় তখন তো মাটি স্বাভাবিকভাবে খুঁড়তে হবে। ওই খোঁড়ার সময় হয় কি, একটা বোতল ভেঙে যায়। আর এই বোতল ভাঙার খবরটা কিন্তু ওই যারা শ্রমিকরা ছিল তারা বাদে অন্য কেউ জানতো না, আর শ্রমিকরাও জানতো না এটা আসলে কিসের বোতল। এখন ব্যাপারটা হলো কি, রাস্তা যখন খোঁড়া হয়, বাসা বাসা খোঁড়া হয়, এরকম তো কিন্তু অসংখ্য বোতল থাকতেই পারে, ভেঙেও যায় খোঁড়াখুড়ি করার সময়, এরকম তো হর হামেশা এটা ঘটে। তো এটা নিয়ে তো আসলে শ্রমিকদের মধ্যে কোনো ধরনের কোনো আবেগ উৎকণ্ঠা কাজ করবে না, এটাই স্বাভাবিক, তারা তাদের মতো করে খোঁড়াখুড়ি করবে। এখন ওই জায়গাটা যখন খোঁড়া হয়েছিল তখন একটা বোতল ভেঙে গিয়েছিল। এরপর থেকেই আবার ভয়ানক ঘটনা শুরু হয়। যেদিন বোতল ভেঙে যায় ওই দিন রাত থেকে শুরু হয় ভয়ানক কিছু ঘটনা। যেমন মাদ্রাসা পাহারা দেওয়ার জন্য যে দারোয়ান ছিল তাকে রাত্রে ঘুমানোর জন্য ওই সিঁড়ির পাশে একটা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়। তো এই দারোয়ানের ডিউটি ছিল ফজরের নামাজের পর থেকে রাত 10টা পর্যন্ত। সেই দিন রাত্রে যখন ওই দারোয়ান সাহেব উনি তার রুমে ঘুমিয়েছিলেন, রাত আনুমানিক 2টার মতো হবে, তখন এই দারোয়ান সাহেব শুনতে পান বাইরে কে বা কারা যেন দৌড়াদৌড়ি করছে, একবার হাসছে একবার কান্নাকাটি করছে। এখন যেহেতু মহিলা মাদ্রাসা, এটা একটা সিকিউরিটির ব্যাপার রয়েছে, এখানে মেয়েরা রয়েছে, তো উনি দেখার জন্য বাইরে বের হন যে আসলে ঘটনাটা কি, কে এমনটা করছে। তো ওই দারোয়ান সাহেব দেখতে পান যে বাইরে 3টা অবয়ব রয়েছে, তাদের মুখ দেখা যাচ্ছে না। তখন তিনি তাদেরকে ডাক দেন এবং বলে যে কে ওখানে, আসেন, এদিকে আসেন, আমার সাথে কথা বলেন, এখানে কি করেন। তো বলে রাখা ভালো, ওই অবয়বগুলো দেখতে নাকি এরকম ছিল যে একজন পুরুষ, একজন মহিলা আর একটা বাচ্চার মতো দেখতে, যাদের উচ্চতা ছিল স্বাভাবিক উচ্চতার থেকে বেশ বড়, খুব যে বড় তা না, তবে বেশ বড়। তো অবয়বগুলোকে ডাকার এক পর্যায়ে, শুরুতে কিন্তু এই দারোয়ান সাহেবের ডাক তারা শুনছিলেন না, তো একটা পর্যায়ে তারা ওই ডাক শুনতে পান এবং ওই দারোয়ান সাহেবের দিকে তাকান। ঠিক তখনই এই দারোয়ান সাহেব দেখতে পান ওই অবয়বগুলোর মুখ, যা দেখতে ছিল আগুনে যদি মানুষের মুখ পুড়ে যায় যেমন ঝলসানো হয় ঠিক তেমন। তখন নাকি ওই দারোয়ান সাহেবকে ওই অবয়বগুলো বলেছিল, এত ডাকাডাকি করিস কেন, এই বাড়ি আমাদের, তোরা চলে যা, এখানে শুধু আমরা থাকবো আর কেউ না। এই অবয়বগুলোর মুখে এমন কথা শুনে আর ওই অবয়বগুলোর মুখের অবস্থা দেখে ওই দারোয়ান সাহেব নাকি ওখানেই অজ্ঞান হয়ে যান। এই যে দারোয়ান সাহেবের সাথে এতগুলো ঘটনা ঘটে গেল, সে কিন্তু রাতের বেলা ঘটেছে, ওই সময় কিন্তু কেউ বুঝতে পারেনি, কেউ জানেও না, জেনেছিল পরের দিন ওই মাদ্রাসার যারা অনাবাসিক ছাত্রী, ওই মাদ্রাসা কিন্তু আবাসিক অনাবাসিক 2 ধরনের ছাত্রী ছিল। তো যখন সকাল হয় অনাবাসিক ছাত্রীরা যখন মাদ্রাসায় চলে আসতে শুরু করে, সবাই এসে দেখে গেট খোলা হয়নি তখনও। তো গেট খোলা হয়নি এই খবরটা বড় হুজুরের কাছে জানানো হয়। তখন তিনি গেটের কাছে আসেন, ডাকাডাকি করেন, ডাকাডাকিতে কোনো কাজ হচ্ছিল না। তখন বড় হুজুর ওনার কাছে যেই ডুপ্লিকেট চাবিটা ছিল সেটা দিয়ে উনি গেট খোলেন। তো গেট খুলে দেখেন যে এই দারোয়ান সাহেব এক কোনায় অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন সবাই মিলে অনেক চেষ্টা করার পর তার জ্ঞান ফেরানো হয় আর কি, জ্ঞান ফেরাতে সক্ষম হন আল্লাহর রহমতে। তখন বড় হুজুর তার কাছে জানতে চান হয়েছেটা কি। তখন তিনি রাতের বেলা যে ঘটনাটি ঘটেছিল সবকিছু বড় হুজুরের কাছে খুলে বলেন। এইসব কথা শোনার পর বড় হুজুর তো খুব চিন্তায় পড়ে যান। ওই দিনই বিকেল বেলা বড় হুজুর তার সেই কবিরাজ বন্ধুকে নিয়ে আসেন। তো কবিরাজ যিনি আসেন উনি সব কথা শুনেন, উনিও চিন্তা করেন ঘটনাটা কি, বাড়িটা বন্ধ করে দিলাম, এরপরে খুব কঠোর একটা বন্ধনী দেওয়া হয়েছিল, এই বন্ধনী ভেদ করে কোন ধরনের অশুভ শক্তি এই বাড়ির ভেতরে ঢোকার কথাই না, অশুভ শক্তি কেন, কোন শুভ শক্তিও ঢুকতে পারবে না। কিন্তু ব্যাপারটা কি হলো, তখন ওই হুজুর চিন্তা করেন যে আজকে রাতেই এদেরকে হাজির করা হবে, তারা কেন এই বাড়িতে ঝামেলা পাকাচ্ছে সেটা জানতে হবে। তাই এখানে উনি আবারও একটা আসন দেওয়ার ব্যবস্থা করেন। ওই দিনও বেশ কয়েকজন ছাত্রকে, এই যে আলহাজ উদ্দিন ভাইকেও ডেকে আনা হয়, ডেকে এনে ওই অফিস রুমে বসানো হয়। তখন ওই কবিরাজ হুজুর যিনি ওনাদের সবাইকে এক এক করে তুলা রাশি কিনা পরীক্ষা করছিলেন। তো ওনাদের মাঝখান থেকে একজনকে তুলা রাশির জাতক হিসাবে পেয়েও যান।
ওই দিন এশার নামাজের পর রাত 9টার দিকে ওনারা সবাই যখন ওই অফিস রুমে বসেছিলেন, তখন ওনাদের ওই তুলা রাশির ছাত্র ভাইটি হুজুরের একদম কাছাকাছি বসানো হয়েছিল তাকে, আর ওই ছাত্রের উপরই জিন হাজির করার প্রক্রিয়া শুরু হয়। যেমন 2 হাতের 2 আঙ্গুলের মাঝখানে ছোট্ট ছোট ছোট করে লেখা কাগজের টুকরো ঢুকিয়ে দেওয়া হয়, আর সেই তুলা রাশির ছাত্র ভাইটিকে আসন পেতে 2 হাত মুঠ করে হাত দুটি সামনের দিকে রাখতে বলা হয়। তখন সেই হুজুর শুরু করেন তার রুকিয়ার কাজ। এভাবে কয়েক মিনিট করার পর হঠাৎ করে ওই ছাত্র ভাইটির শরীর ভয়ঙ্কর ভাবে কেঁপে ওঠে এবং সে গোংরানোর মতো করে এক ধরনের শব্দ করতে থাকে। আর ওই তুলা রাশির ওই ছেলেটাকে নাকি খুব শক্ত করে ধরে রাখা হয়েছিল যাতে করে সে উঠতে না পারে। জিনগুলো যখনই তার শরীরে ভর করে তখনই শুরু হয় জিন আর মানুষের মাঝখানে কথোপকথন, মানে ওই হুজুরের সাথে কথা হচ্ছে। ওখানে একটা জিন হাজির হয় নাই, বেশ কয়েকটা জিন হাজির হয়েছিল। তো হুজুর প্রথমে তাদের নাম জিজ্ঞেস করেন, কিন্তু তারা কোনো কথাই বলতে শুরুর দিকে রাজি হচ্ছিল না। একটা পর্যায়ে হুজুর যখন তাদেরকে হুজুরের প্রক্রিয়ায় বিভিন্নভাবে আঘাত করতে থাকে, তখন তারা হুজুরের সব উত্তর দিতে রাজি হয়। তখন তারা তাদের নাম বলে। তো আলহাজউদ্দিন ভাই সে নামটা মনে রাখতে পারে নাই, তবে বলেছিল তারা এখানে অনেক দিন ধরে আছে। হুজুর যখন জিজ্ঞেস করে, আচ্ছা তোদেরকে তো সব বের করে দিয়েছিলাম আর খুব কঠিন একটা বন্ধনী দিয়েছিলাম, এরপর তোরা ঢুকলি কিভাবে? তখন ওই জিনেরাই বলেছিল কিভাবে বোতলটি ভেঙেছে। ওরা ওই বোতলের মধ্যে বন্দী ছিল, মা বাবা সন্তান সহ ওই বোতলের মধ্যে বন্দী করা হয়েছিল আর কি। তো ওই বোতলটা সিটি কর্পোরেশন লোকজন কাজ করার সময় গর্ত খোঁড়ার একটা পর্যায়ে ভেঙে যায়, আর তখনই ওরা আবার বাইরে বের হয়ে আসে এবং ওরা ওদের প্রক্রিয়ায় বন্ধনীটা কেটে দেয় এবং আবার এখানে তারা থাকতে শুরু করে। তো হুজুর বারবার বলতে থাকে চলে যায় এখান থেকে, কিন্তু ওরা কোনোভাবেই এখান থেকে যেতে নারাজ, ওরা এখান থেকে যাবে না। হুজুর আবারও তাদেরকে বোতল বন্দি করার ভয় দেখায়। তখন ওই জিনগুলোর উত্তর ছিল এমন, আমাদের বোতল বন্দি করে কয় বছর আটকে রাখবি, যখনই ছাড়া পাবো তখন আবার আসবো, আর এবার আসলে বড় ধরনের ক্ষতি করব। কিন্তু জিনগুলোর মুখ থেকে এমন কথা শোনার পর ওই হুজুর বেশ চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। কারণ হচ্ছে যে এখানে অসংখ্য বাচ্চা মেয়েরাও লেখাপড়া করে, ওদের বড় ধরনের কোনো ক্ষতি হলে এটা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আর এরা যেভাবে হুমকি দিয়েছে তাতে করে তাদেরকে হত্যা করাই বাঞ্ছনীয় হবে, এই চিন্তা করেছেন ওই হুজুর। তখন ওই হুজুর নাকি সেটাই করেন, ওই জিনদেরকে হত্যা করেন। এরপর বাড়িটা আবার নতুন করে বন্ধ করা হয়। এরপর থেকে এখন পর্যন্ত সেই বিল্ডিং এ আর তেমন কিছুই হয়নি। এটি ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে কেউ যদি কোনো জায়গায় দীর্ঘদিন ধরে থাকে সেখান থেকেই কেউই যেতে চায় না। সেখানে একটা মায়া, মমতা, ভালোবাসার একটা টান সৃষ্টি হয়। মানুষ যেতে চায় না। কোনো একটা পশু পাখিকেও তাদের বাড়ি থেকে আসলে তাড়ানোটা অত্যন্ত কঠিন হয়। সেখানে জিন জাতিকে সেখান থেকে সরানো এটা তো অনেক কঠিন একটা ব্যাপার। আর তাদের সাথে কোনো ধরনের নেগোসিয়েশন বা কি করলে চলে যাবে এই ধরনের কোনো একটা সম্মতিতে না এসে তাদেরকে হত্যা করা, এটা কোনোভাবেই আসলে এটা ভালো হয় না বলে আমার কথা। এখন সিচুয়েশন এক এক জায়গায় এক রকম হতে পারে, হয়তো বা হুজুর ওইটাই ভালো বুঝেছিলেন, ওই পর্যায়ে হত্যা করাটাই উনি সমীচীন মনে করেছিলেন। তবে একটি পরিবার, মা বাবা সন্তান, তারা জিন, তারা ওখানে দীর্ঘদিন ধরে রয়েছে, তাদেরকে একটা সুষ্ঠু পর্যায়ে তাদেরকে পুনর্বাসন সংক্রান্ত অনেক সময় ওরা কোনো ভোগ নিয়ে চলে যায়। তো এরকম একটা ঘটনা কিন্তু আমরা এর আগেও পেয়েছিলাম যে ওই হুজুর যখন জিনটা তাড়াবেন তখন তাকে আর একটা জায়গায় পুনর্বাসন করেছিলেন যাতে করে সেখানে গিয়ে সে ভালোভাবে থাকতে পারে। তো এই ধরনের কাজ করা ছাড়া কোনো একটা পরিবারের সব সদস্যকে হত্যা করা, এটা আমার কাছে আসলে এটা ভালো মনে হয় না। আসলে এই কাজগুলো যারা করবেন তারা ভালো বোঝেন কোন প্রেক্ষিতে তারা করেছিলেন। আমরা আপাতত দৃষ্টিতে সেটা হয়তো আমাদের কাছে ভালো লাগছে না, ভালোভাবে দেখছি না। তবে হতে পারে যে হুজুরের ওই সময় সিদ্ধান্ত ঠিক ছিল, আবার ভুলও হতে পারে। আল্লাহ ভালো জানেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন এই ধরনের সমস্যাগুলো থেকে। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনার মনোযোগ দিয়ে শুনেছেন
মাদ্রাসা কেন্দ্রিক আরো ঘটনা ইনশাল্লাহ আলহাজ উদ্দিন ভাইয়ের মাধ্যম দিয়ে পাবো। আপনারাও যদি জেনে থাকেন আপনারাও কিন্তু আমাদেরকে ইমেল করতে পারেন, লিখে অথবা রেকর্ড করে। afnandaholworld@gmail। তো সুধী মণ্ডলী, আপনারা আমাদের এই গল্পটা শুনে আশা করছি অনেক ভালো লেগেছে আপনাদের, এবং আমরা চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন গল্প উপহার দেওয়ার। এবং এটাই ছিল আমাদের সেই মাদ্রাসার ভয়ানক ঘটে যাওয়া একটি ঘটনা, এবং আশা করছি এর পরের পার্টটিও আপনি পুরোপুরি শুনবেন এবং আমাদের সাথে থাকবেন।